যেটাকে পড়ে বড় হয়েছি, যেটা কিন্তু ঘোস্ট নয়। ঠিক আছে, ঘোস্ট বললেই মনে হয় তার ইংরেজি নাম হবে। ঠিক আছে, যেমন লোকে বাড়িতে যখন বিদেশি ডগি রাখে তাকে ডাকবার সময় কাম কাম সিট সিট বলে, আর যেগুলো আমাদের পাড়ায় যারা রয়েছে তাদের কিন্তু লালু ভুলু এসব নাম হয়। ঠিক আছে, তো তাদের আমরা দেদার বাংলায় ডাকি। তো আমার তেমনই তেমন একটা অদ্ভুত ইচ্ছা রয়েছে এবং অনেস্ট ইচ্ছা, যে কেন তার নাম লালু ভুলু কেন হবে, আমি তার নাম কেন কৃষ্ণেন্দু দেব না, প্রদীপ্ত দেব না। হ্যাঁ, বিদেশি যারা ডগি আছে, আমার সেজো মামার বাড়ি, তো আমার মামাতো ভাই ভালো নাম অনির্বাণ, ডাক নাম মঙ্গল, ও হয়তো শুনলেও বুঝতে পারবে যে যা হয় একসঙ্গে থাকা। হ্যাঁ, তখন তো যেহেতু আমরা ইনস্টাগ্রাম সভ্যতায় বড় হইনি বা মোবাইল নির্ভর মানুষ হয়ে যায়নি, সময়ের ডাকে হয়েছি, তো তাই ফলত আমাদের এই কথা বলা মধ্যে দিয়ে আমরা এক্সচেঞ্জ করতে পারতাম মানুষকে অনেকটা বেশি, সুযোগ পেতাম। আজকে অনেকের ক্ষেত্রে সেই সুযোগটা কম, কারণ কথা হলেও কুটকুট কুটকুট করে আমরা এটাতে ব্যস্ত হয়েছি। আবার বলছি এটা সময়ের ডাক। ঠিক আছে, সাইলেন্ট করে রাখা যায় না এমনটা নয়, এবার এটা কেউ করতে ভালোবাসে। তো আমাদের বিছানার পাশেই পুরনো বাড়ি মামা কিনেছিলেন, বেশ পুরনো বাড়ি। তার পুরনো বাড়ির পাশে মানে জয়েন্ট ফ্যামিলির একটা পুরনো বাড়ি, তার মধ্যে একটা পোর্শন কেনা হয়েছে আর একটা পোর্শনে কিছু লোক থাকেন অত্যন্ত কম, এবং ছাদটা ফাঁকা, এবং এই জানলার পাশ থেকেই সেই ছাদটা টানা শুরু, কিন্তু ওই ছাদে কেউ ওঠেন না। মানে যদি সিঁড়ি থাকতো তাহলে সেখান দিয়ে উঠে এসে এই জানলায় গল্প করতে পারতেন ছাদ থেকে দাঁড়িয়ে, এরম। ঠিক আছে, তো জ্যোৎস্না রাত্রির গল্প টল্প হয়েছে, আমি জানলার দিকে শুয়েছি, তখন এত এয়ার কন্ডিশন সভ্যতারও দাপট আসেনি মধ্যবিত্তের বাড়িতে, আর যা যা আছে ইএমআই তে, ঠিক আছে, সেটা আসেনি। তো শুয়েছি, গল্প করে ঘুমিয়ে পড়েছি। আমার হঠাৎ করে মনে হলো যে আমার জানলার পাশে এরা পুরো সাদা শাড়ি পরে ঘোমটা দিয়ে জানলার পাশে এরম করে রয়েছে। ভুল, ভয়, মনের মধ্যে হয়তো কিছু একটা আছে, আমি সেটা দেখতে পাচ্ছি, এটাও হতে পারে। আবার পাশ ফিরে দেখলাম যে একটু দূরে, আবার চোখ খুলে দেখছি যে কাছে, একদম জানলার সামনে, ঘোমটা টোমটা দিয়ে, মুখের জায়গাটা কালো, কিছু নেই, এবার গলা ফলা শুকিয়ে কাট। মানে আমি দু একবার, ছাদে তো কেউ যায় না, না পিয়ানো অবশ্যই নিয়ে প্রচুর লেখালেখিও বাইরে চলছিল, ওই সময় ভেতর থেকে জানতে পারতাম না। আমি এবং আমাদের আরেকজন অত্যন্ত পছন্দের অভিনেত্রী কনিনিকা ব্যানার্জি, কনিনিকা ছিল, প্রসঙ্গত বলে রাখা ভালো, আমিও চাইবো যে তোমার এই পডকাস্টে কনিনিকা আসুক, কারণ ওর ভূত প্রেতের ব্যাপারে কোথাও একটা সেন্স কাজ করে মারাত্মক। হ্যাঁ, কমিউনিকেট করছে, আমি কতটা ভুল কতটা ঠিক আমি সেই কথা যাচ্ছি না, যদি কনিনিকা আসে ও উত্তর দেবে। আমি কনিনিকাকে জিজ্ঞেস করলাম যে এখানে আছে না, বলো হ্যাঁ রুদ্রদা। তো ফ্যাক্টর হলো, তারপর যখন খেলা শেষ করে 3 মাস কাটাবার পর, কারণ ওই একটাই উঠোন মতো মাঠ ছিল যেখানে শুধু আকাশ দেখতে পাওয়া যেত, বাইরের জগতের কোনো সারা শব্দও আসতো না। একটা পাহাড়ের তো জায়গা, ওটা লোনাভালাটা পাহাড়ের মতো সবুজ সুন্দর। এবার তার মধ্যে সেট, চোখ বন্ধ করে এনে আমাদের ঢুকিয়ে দেওয়া হতো একটা বানানো সেটের ঘরে। আমরা কোথায় এলাম, কার মধ্যে দিয়ে এলাম আমরা জানতেও পারতাম না, শুধু ঘরের মধ্যে দিয়ে দেখতে পেতাম ঘরের বিভিন্ন দরজা দিয়ে আরো কয়েকজন প্রতিযোগী ঢুকছেন বা যারা, আর প্রত্যেকটা মুহূর্তে 24 ঘন্টা বাথরুমের একদম ভেতরে পার্সোনাল কাজগুলো করা ছাড়া, স্নান প্রস্রাব পায়খানা করা ছাড়া, ওইটুকু জায়গা ছাড়া বাকি যেখানে বেসিনে দাঁত মাজছে সেখানেও ক্যামেরা রয়েছে, ইচ এন্ড এভরি গ্লাসেস, ওগুলো একটাও গ্লাস নয়, আয়না নয়, মানে মিরর নয়, ক্যামেরা লাগানো তার পেছনে।
টোটাল জায়গাটাতেই। যখন শুটিং করেছি তখন নয়, পরিবেশ সুস্থ হয়েছে, নাহলে একটা স্টুডিও সেটা হবে কেন? কারণ আমরা শুটিং করছি, তার পাশে সালমান খান তার শুটিং করছেন, বিগ বস যেটা করে হিন্দিটা হচ্ছে। শেষ দিনে গিয়ে মিঠুন চক্রবর্তীর সঙ্গে সালমান খানের সঙ্গে দেখা করলাম, কথাও বলে এসেছি, কিন্তু মনে সারাক্ষণ এটা ঘুরছিল যে জিজ্ঞাসা করতে হবে আমাকে, জানতে হবে, এবং সেটা জেনেছিলাম যে সত্যি ওখানে ওই স্পিরিটরা নাকি আছেন। তো তার মানে সেন্সটা আমার ভুল হয়নি, এবং ডেফিনেটলি কনিনিকা ওই বিষয়ে বেশ হয় না, মানুষ যেমন বিভিন্ন বস্তু নিয়ে আলোচনা করতে ভালোবাসে, তেমন ও এগুলোর ব্যাপারে একটু ইন্টারেস্টেড। সালমান খানের সাথে যখন কথা বললে তখন কিরকম লাগলো? সালমান খানকে আমরা সব সময় টিভিতে দেখেছি, ইন্ডিয়ার ওয়ান অফ দি বিগেস্ট স্টারস, তো তুমি তার সাথে কতটা সময় কাটিয়েছো? প্রথম কথা হচ্ছে যে মিঠুন চক্রবর্তীকে আমরা সবাই ভালোবাসি। ভারতবর্ষের মধ্যে এখন অব্দি যা সিনেমার জগৎ তৈরি হয়েছে, সেখানে যারা যারা অভিনেতা এসেছেন তাদের সেরাদের মধ্যে একজন, এবং সব সেরারা কিন্তু সারা পৃথিবীতে অ্যাকসেপ্টেড নয়। আবার আজকের গ্লোবালাইজেশনে ইউটিউবের মাধ্যমে বা অন্য ব্রডকাস্ট তোমরা যা যা করছো বা একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি কিন্তু সারা পৃথিবীতে পৌঁছে যেতে পারি, আমার মানুষ চিনে ফেলতে পারে। কিন্তু আগে সেই সিনেমা সারা বিশ্বে জনপ্রিয় হলে তবে তুমি আন্তর্জাতিক স্টার হতে পারতে, যেটা রাজ কাপুরের পর একমাত্র মিঠুন চক্রবর্তী। অমিতাভ বচ্চন কিন্তু